স্টুডিওতে বসে নিশ্চয়ই আপনি বলবেন, আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন। সেদিন বাংলার মানুষকে একবার নতুন করে একবার মনে পড়ান, যাও সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ, সিদ্ধান্ত বাংলার মানুষ দেবে। আপনি আমাকে বলছেন গদ্দা, আপনি রাতের অন্ধকারের মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন? লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আব্দুজ্জামান, মুর্শিদাবাদের এমপি আবু সাহেব, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাকুমপাল মুখার্জি, গাজীর বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার, তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করে বের করে মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা বলে দিল কোনো ক্ষতি হবে। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011 আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথায় 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিল, আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে 20টা পায়ে দিচ্ছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবে, মুর্শিদাবাদে 22টা থেকে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়া ফুলের জিরো করবো, জিরো করবো, জিরো করবো। আর ওই করিমপুরের লাশ খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নক্ষত্রযোগ্য না। একটা লুঙ্গি পাড়া লোকের লাশ খেয়ে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, তার কথা তো বলতে মাছি না লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে এনে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদের এই আগামী জানুয়ারি মাসে আমি ক্রিকেট ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘটনা সেদিন বাজিয়ে দেব কলকাতার দিকে। পারলে তোমার দেখিয়ে দিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দেবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে, জানুয়ারি মাস পার হতে দেব না। কারণ আপনারা জানেন বিজেপি বার্তা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই, ক্রিকেটেই আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন? চোরের রানী বলেছিলেন। সারদাতে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার চেয়েছিল। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কুণাল ঘোষ চেয়েছিলেন, মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি, বাংলার কোন মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত অনুমোদিত করা, যে যত বেশি গাছ দিবেন তার তত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে। যে যত বেশি ওকে গাছ দেবে, মমতা ব্যানার্জি, বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই। বুদ্ধবাবু আপনার মতো 11 বছর মুখ্যমন্ত্রী, আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় দীর্ঘদিন পুলিশ মন্ত্রী
অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী, তার কি অবস্থা? তার একটা মাত্র মেয়ে, তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য। তিনারা কোন জায়গায় থাকতেন? বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাট, যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বন্ধুবাবু। আজকে আপনি বলেন স্বতন্ত্রের প্রতি 30 স্ট্রিটে আপনার কতটা, আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন? বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুটে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে, আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন 13 মে 2011 বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল, 7 দিন পরে 20 মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল, টোটাল আয় কত, ঋণ কত ছিল? 1,96,000 কোটি। আপনি খেলা, মেলা, পুজো, বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি 7.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছে। আপনাকে জবাব 2026-এ বাংলার মানুষের। একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চাইনোলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলে যদি 200টা সিটে লড়ি, 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবু ক্ষমতা থাকলে আমাকে আপনি কত বড় পালোয়ান বাংলা মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে বসে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জন্য, এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট জানাইনি, আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলা 11.5 কোটি মানুষের 294 জন এমএলএ, তারা 11.5 কোটি মানুষের জনপ্রতিনিধি। আমি হয়তো বেশি আমার কিন্তু আমাদের বাংলার আপাতত সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে। চলো বসো 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 যাও ভেতরে যাও। ওরা আবার কখন এসে কি যাবে অন্যজন হয়ে যাও। আমাদের মুসলিমদের জন্য গোটা বাংলা না, গোটা ভারতবর্ষের জনগোষ্ঠী থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা, পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ করতে যায়। সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশি, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মোনাফেকবাদীরা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল।
আপনি যে স্বীকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ভাবিপুর থেকে নির্বাচিত, সেও 6টা করে প্রতি বছর চাকরি দিতে পারে। কটা মুসলমানকে দিয়েছে? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা। মুসলমান তো বোকা নেই, মুসলমান আজও মূর্খ নেই, মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছে। একটা কথা আছে না কবিগুরু, তোমাকে বধিতে যে গোকুলে বাড়িছে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালোয়ান ভাইকে বলুন যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আজকে 3 মাস বাকি আছে, লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না। যাওয়া বন্ধ করে দেবো। মুর্শিদাবাদে এখন থেকে বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেবো। আর আপনার আইপ্যাক আছে, আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন, এর আগে একজন প্রধান কিশোর, এনাকে 2020 সালে 100 কোটি টাকা চুক্তি করে দিয়ে এসেছিলেন। সেই প্রধান কিশোর আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। 100 কোটি দেওয়ার কথা ছিল, তা উঠান দিয়েছেন, অর্থাৎ দেন সে উঠা করে চলে গেছে। তাই একটা সপ্তাহে আবার আইপ্যাক বানিয়ে 20 বছর, 28 বছর, 26 বছর, 30 বছরের নন বেঙ্গলি ছেলেদের আপনি এখানে টাকা লুটছেন, আর মুখে বলছেন বাঙালি। মুখে বাঙালি, শত্রুঘ্না সিনহা কোন বাঙালি, ইউসুফ পাঠান কোন বাঙালি, কীর্তি আজাদ কোন বাঙালি? লজ্জা করে না আপনার মানুষকে ভাবনা দিতে মিথ্যাচার করতে? আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার। সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি জানবেন আমি চলে যাব, কোনো ভয় নেই, আমি উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না। যা হবার হবে, আপনার সব থাকলে আপনি চ্যানেলে বিশ্ববাবু চ্যানেলে বসবে, আপনার উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব, আর আপনি আমার প্রশ্নের জবাব দেবেন। এটাই আমার চ্যালেঞ্জ। আর আজ এই গান থেকে বেশি কথা বলবো না। আমাদের দলের নাম কি, দলের এজেন্ডা কি, আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি, আমার সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট আজকের আমি এই সময় আমাদের চেয়ারম্যান হিসেবে আমি হুমায়ুন ভাইয়ের নাম ঘোষণা করে গেলাম। তিনি যেটা করবেন সেটাই হবে। আমি এদিকে আমরা আছি থাকবো, এখানে এই মসজিদ বাবা কালীদাস এখানে এসে উদ্বোধন করে যাবেন, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরাও করবো। আমরা হুমায়ুন ভাইয়ের পাশে আছি। যদি একটা মাথা নয়, যদি আরেকটা মাথা দরকার হয়, তাহলে শাহজাহান মসজিদের মাথাটা আমি আজকে সমর্পণ করে গেলাম, ইনশাআল্লাহ। শাহজাহান সাহেবকে আমার লাখো লাখো শুকরিয়া, সালাম, আদাব জানাই এত বড় একটা সিদ্ধান্ত জনমানুষের সামনে ঘোষণা করার জন্য। আবার আমি আপনাকে সালাম জানাই। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে, ত্যাগী মহিলা হিসাবে, অনেক ছোট থেকে যখন কংগ্রেস করতাম, উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবক, তখন আমরা এই জেলায় প্রায়ত মান্নান হোসেন জেলা সভাপতি, আমরা ব্লক সভাপতি, জেলা কমিটিতে 1997 সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন। প্রত্যেকটা ডিএম অফিসে তালা ঝুলাতে হবে। আমি সেই তালা ঝুলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম। ধ্রুব চ্যাটার্জি বলে একজন টাউন ওসি ছিল, অনেক লম্বা চওড়া ফিগার। তো আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল দিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে আমরা ডিএমকে ভেতরে ছিল, তালা লাগিয়ে দেওয়ার প্রয়োগ হুমায়ুন কবির। তারপরে মহারামপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমাদের এমন
বেলা 11টায় অ্যারেস্ট হলাম। সারাদিন না খেয়ে বহরমপুর লকআপে আমার প্রয়াত নেতা, আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন বহরমপুরের এমএলএ মারানি পাল, তারা 10টার সময় গিয়ে আমাদের জামিন করে নিয়ে আসে। তা আপনি সেই দলের নেতৃত্ব, আপনি যে তখন কি করতে, এত ইতিহাস আমার জানা আছে। আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে, আমার মেমোরি অনেক সাফ আছে। ডেট, তারিখ, সময়, সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা। আপনি বেশি আমাকে উল্টো পাল্টা কথা বলছেন না, তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস, কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন? এমনিতেই তো কাজ করায় আছেন, পরিবারের সদস্যরা প্যানিকে ঘুমায় রাত্রেবেলায়, সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না। 200 জন পুলিশ লাগে আপনার ভাইকে রাত্রিবাস করতে। যেদিন ক্ষমতাটা চলে যাবে পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখবো আগামী দিন। এই পুলিশ কাজ হয়ে কাজ করে। আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে আমি আজকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো। কারণ বিগত 6 তারিখে এই জেলার পুলিশ, রাজ্যের পুলিশ অনেক অসহযোগিতা করেছে। কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব, তার বয়স 66 বছর, তিনি আমার দলের কমিটিতেও আছেন। তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি 10টার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে, তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক হুমকি দিয়েছে। আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলে ব্রিগেডের সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ফিরব। দেখবো আপনি পক্ষে চুলকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর কস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরো কিছু জায়গায় মৃদ হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। এসব করেন না, চাকরি করছেন চাকরি করেন, ল অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা উঠে যাবে। আপনারা যে নেতার কথাই চলছেন, আপনারা একবার মনে করুন তো, বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল। 2011 এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি, একটা 2004 থেকে 9। কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল, কেমন মানুষ ঘুরিয়ে দিল। 2009-এর পরে 2011 মুখ থুবড়িয়ে পড়ল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের শেয়ার কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে, 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতা খোর আছে, 30,000 পাতা খোর আছে, তাদেরও ভাবতে 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগিয়ে আপনি দেখে নেবেন। হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে চুপে হুমায়ুন কবির রাজনীতি
চিন্তা করে। অনেক হয়েছে, অনেক বাহাদুরি দেখেছি আপনাদের। আমি এই সরকারের অনেক আধিকারিক, আমি এখনই ফাঁস করছিলাম, কয়েকদিন দেখবো, তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা খুলে রেখেছি, অপেক্ষা করা। তারপরে 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছি। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী ছাত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী ছাত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের আপনার স্পর্ধা হয় কোথা থেকে হয়? মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা। যান বীরভূম পাথরের খাদান থেকে একটা পাথরের নাম্বার হয়ে আসছে, গোটা বীরভূমের খানাগুলো আসছে মাত্র 4,000 টাকা খরচা। সেই মুর্শিদাবাদের বেলগ্রাম গ্রুপে বড়ুয়া থানায় শুরু হয়ে যাবে একাই একটা খানাতে 4,000। সেই কাজে আসবে এক মহান মাতব্বর আছে, মৃণাল সিনহা, কাজী রাইস। অমনি তার 5,000 টাকা লাগবে গাড়ি। তাহলে 4 আর 6 10,000। বহরমপুরেতে যেটা আবার লেগে যায় 2,000। এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, মানছি। কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন? বলেছিলেন। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6ই মে 2025 উনি পরিষ্কার করলেন, আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না। তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার বড় ডিউটি। আপনি সেটা না করে মুসলমানদেরকে এত চাচ্ছিল। আপনার বেলার অফিসগুলো, ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি, বেলার অফিসগুলো কিভাবে লুট করছে। ন্যায্য জমি, খতিয়ান ভুক্ত জমি, তাদের মিউটেশন করতে গিয়ে 2 নম্বরই করছে। কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে। বাপদাদার আমল থেকে ঈদগাহ, কবরস্থান, এমনকি হিন্দুদের যেটা বাংলিঘাট, সেই সবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না। আপনার বেকার। আর আপনি সতী সাবিত্রীর সাথে মুখে সতী সাবিত্রী থাকলে হবে না। আর মুসলমানদেরকে মুখে ঈদের গিয়ে নামাজ পড়লে হবে। আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ যেখানে করছি, প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হয়েছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন, মাপচুপ করে নেবেন। কাজে আপনি আপনার মতো চলুন। ফেব্রুয়ারি মাসটা আমাদের পুলিশের চুমখানি ধুমখানির প্রশ্ন সহ্য করতে হবে। যারা সহ্য করবেন অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন। আমি যদি আমার নজরে আসে, পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, মিটিং এ আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ভিড়ব। আর রাজ্যের যে কোনো জায়গায় হলে 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ডেপুটি
জন্য অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকে আমার নতুন জেইউপি জনতা উন্নয়ন পার্টি তার ইলেকশন এজেন্ডা কি হবে, আগামী দিনে আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং আমি বাংলার যতটা আসনে লড়ব সমস্ত আসনে এক একদিন দুটো তিনটে করে সভা করব। আমার ফার্স্ট এরপরে সেকেন্ড সভা হবে 4 জানুয়ারি দমকল জনকল্যাণ ময়দান। 4 জানুয়ারি দমকল জনকল্যাণ ময়দান। 5 জানুয়ারি হরিয়ারপাড়ার কোন একটা ময়দানে, যাকে পাশে বসে আপনি আমাকে সাসপেন্ড করেছেন। আগামী দিনে তারা কাউন্টিং এর জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল। আদার ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবে কাউন্টিং এর দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবে। কোনো চিন্তা নেই, আমি ডন কিয়া, আমার হারানোর কিছু নাই। আমি হুমায়ুন কবির রেজিনগরেও 30,000-এর বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে, আর বেলডাঙ্গাতেও একই পরিমাণে জিতব। দেখে নেবেন পত্রকাররা, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আজকের ঘোষণা রেকর্ডিং রাখবে। নির্বাচনের কাউন্টিংয়ের দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট, মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে, সমর্থন করবে, আপনারা সেটির জন্য একটু অপেক্ষা। সবাইকে আমার ভালোবাসা রইল, সালাম রইল, সুস্থভাবে সবাই বাড়ি যাবেন। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধুগণ, দীর্ঘদিন ধরে চলছে, আপনারা আইন শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে আপনারা বাড়ি ফিরে যাবেন। আজকের এই ঐতিহাসিক জনসভায় রেজিনগর বিধানসভার অবজারভার আইএসএফের গুলামের নেতৃত্বে 2000 এবং জয়নগরের উসমানের নেতৃত্বে 500 জন, কালীগঞ্জের প্রায় 2000 টিএমসি এবং কংগ্রেস ছেড়ে লোকনাথপুরের হামিদ মোল্লার নেতৃত্বে 500 জন, হুমায়ুন সাহেবের নেতৃত্বে আজকে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো। তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাই। আগামী দিনে দলের নির্দেশ মেনে, দলের শৃঙ্খলা মেনে আপনারা কাজ করুন। আজকের এই ঐতিহাসিক জনসভায় আগত সর্বস্তরের মানুষকে হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানাই শতকোটি সম্মান এবং কৃতজ্ঞতা। এভাবেই আপনারা হুমায়ুন কবিরের হাতকে শক্তিশালী করতে, হুমায়ুন সাহেবের মাটিকে শক্ত করতে, আগামী দিনে এই উন্মাদনা, এই স্বতঃস্ফূর্ততা আপনাদের কাছে কামনা করি। আজকের এই জনসভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণভাবে মাঠ চলে যাবেন। আপনারা আস্তে আস্তে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা যাবেন, যাতে কোথাও কোনো জায়গায় মানুষের সমস্যা না হয়। জাতীয় সড়কের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা মাথায় রাখবেন। কামারখানা অঞ্চল থেকে 500 জন তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো। রানীনগর থেকে মাধবের নেতৃত্বে 500 জন তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো।
নাকাশিপাড়া থেকে প্রায় 2000 কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ছেড়ে হুমায়ুন কবিরের আদর্শে অনুপ্রাণিত